আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কোনোভাবেই ঘুম আসছে না চোখে। ঘরময় পায়চারি করতে করতে হোসেন যখন শরীরটাকে বিছানায় এলিয়ে দিতে এলো, তখন মধ্যরাত পেরিয়ে গেছে। গোটা তল্লাট মরণ ঘুমে আচ্ছন্ন। হেমন্তের দীর্ঘ রাত, দৃষ্টির অনুকূলে কুয়াশার ঘন আবরণ ব্যতীত আর কোনো কিছুই দৃশ্যমান নয়। নিবিড় নিস্তব্ধতার এই নৈশ প্রহরে বহুদূর থেকে ভেসে আসা কয়েকটা খাকি শিয়ালের অস্পষ্ট হাঁকডাক ছাড়া তামাম ধরনী থমথমে হয়ে আছে যেন। খাটের সাথে লাগোয়া জানলাটা খুলে দেয় হোসেন। জানলা খুলবার সাথে সাথে বরফ জমা বাতাস হুড়মুড় করে ঘরে ঢোকে তার বুকে কাঁপন ধরিয়ে দেয়। বাইরে নিশ্চুপ অন্ধকার। সে অন্ধকারে দৃষ্টি ফেললে দৃষ্টি ফেরত আসে এমন নিবিড় আর ঘন তার আস্তরণ। হোসেন ধপ করে জানলাটা আটকে দিয়ে খাটের ওপর এসে বসে। চোখে তার এক ফোঁটা ঘুম নেই। আগামীকাল যে ঘটনা ঘটতে যাচ্ছে তার আনন্দের অতিশয্যে হোসেন আত্মহারা প্রায়। এবারে মনে হচ্ছে কিছু একটা হবে। ঢাকা শহরের নামকরা এক সাপ্তাহিক পত্রিকা থেকে তার ডাক এসেছে। এমন একটা জায়গায় যদি কাজ জুটে যায়, হোসেনের জীবন থেকে দীর্ঘদিনের বেকারত্বের অভিশাপ বিদায় নেবে। আর তাছাড়া মিডিয়ায় কাজ করাটাও হোসেনের বহুদিনের লালিত স্বপ্ন আর সামর্থ্যের সম্মিলিত যোগসাজশ হোসেনের জীবনে খুব একটা ঘটেনি। দিন কয়েক আগে এক অদ্ভুত মানুষের সাথে দেখা হয় হোসেনের। মানুষটাকে আশপাশের কোনো এলাকার বলে চিহ্নিত করা গেল না। হতে পারে দূরের কোনো এক জেলা থেকে নিতান্তই পথ ভুল করে এদিকে চলে এসেছেন। কিন্তু মানুষটার ধারণা সেই পৃথিবীর কোনো জীব নয়, অন্য কোনো গ্রহ থেকে দুর্ঘটনাক্রমে এ গ্রহে ছিটকে আসা কোনো এক হতভাগা। সবাই তাকে পাগল ভেবে হাসি তামাশা করে বিদেয় হলেও ঘটনাটায় হোসেনের ভারী আগ্রহ জন্মালো। লোকজন সরে গেলে সে মানুষটার আরও কাজ ঘেঁষে দাঁড়িয়ে তার হাবভাব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। লোকটাকে দেখে তার দাবির সত্যতা নিয়ে ঘোরতর সন্দেহ করবার অবকাশ থাকে। মুখে চাপা দাড়ি, গায়ে পাঞ্জাবি পায়জামা, উস্কো খুস্কো চুল এবং পদভারে ক্লান্ত চেহারা। এসবের কোনোটাই ভিনগ্রহী বৈশিষ্ট্য হতে পারে না। তবুও হোসেন সরে যায় না। লোকটার প্রতি তার একটা অন্যরকম মায়া জন্মায়। লোকটা বিড়বিড় করে বলে, এই সূর্যের আলো এমন কটকটে কেন? আমাদের দুনিয়ার সূর্যের আলো কত মোলায়েম আর স্নিগ্ধ। আজলা ভরে নিয়ে ওই আলো পান করা যায়, ওই আলোতে ডুব দেয়া যায়। আমাদের সূর্যটা কত সুন্দর, কিন্তু এই সূর্যটা এত বিতিক্ষিচ্ছিরি কেন? হোসেন হাসল। হাসার মতোই ব্যাপার। এমন ভারী অদ্ভুত কথা হোসেন আগে কোনোদিন শোনেনি। একবার মনে হলো লোকটার কাছে কিছু জানতে চাইলে কেমন হয়, কিন্তু সে খেয়াল করেছিল লোকটা কারোর সাথে কথা বলে না, কারো কথার কোনো উত্তর দেয় না, কেবল নিজে নিজে বিড়বিড় করে। বিকেল গড়াতেই পৌরসভা থেকে একটা গাড়ি এসে লোকটাকে তুলে নিয়ে গেল। লোকটার ঠিকানা পাওয়া গেছে বলে জানা যায়, এবং আরও জানা যায় লোকটা একই সাথে মানসিক ভারসাম্যহীন ইনসোমনিয়ার রোগী। সারা রাত জেগে থাকে, আবোল তাবোল বকে, আর সারাদিন মোষের মতো ঘুমায়। ঘটনাটা দাগ কেটেছিল হোসেনের মনে, বিশেষ করে লোকটার অদ্ভুত কথাগুলো। আগে থেকে তার টুকটাক লেখা গোজার অভ্যেস ছিল। অদ্ভুত লোকটার অদ্ভুত ঘটনাকে নিয়ে একটা গল্প লিখে ফেলবার ঝোঁক তার মনে প্রবল হয়ে উঠল। তাই সে রাতে ফিরেই হোসেন খাতা নিয়ে বসে পড়ল। ধীরে ধীরে লিখে চলল এক অতি অলৌকিক গল্প। বাস্তবের লোকটা যদিও মানসিক এবং ইনসোমনিয়ার রোগী বলে জানা গিয়েছিল, কিন্তু হোসেন গল্পটাকে চিত্রায়িত করল একেবারে ভিন্নভাবে। মানসিক ভারসাম্য হারিয়ে লোকটা নিজেকে অন্য গ্রহের বলে দাবি করছিল বারবার। হোসেনও গল্পের কাহিনীকে সেদিকে প্রবাহিত করল। গল্পের উপজীব্য একটা প্রাণী যে দেখতে হুবহু মানুষের মতো হলেও সে আদতে মনুষ্য গ্রহের কোনো জীব নয়। তার আবাসস্থল মহাশূন্যের নীহারিকা গ্রহপুঞ্জি তারকালোক ছাড়িয়ে ভিন গ্রহের কোনো এক ভূতুরে জগতে। সেখানকার বাস পদ্ধতির কোনো এক ত্রুটির কারণে তাকে ছিটকে পড়তে হয় দোপেয় মানুষদের এই গ্রহে। কিন্তু সেই ভূতুরে গ্রহের প্রাণীটা কিভাবে মানুষের মতো কথা বলছে, কিভাবে মানুষের মতোই তার হাবভাব, গড়ন গাড়ন, সে এক বিরাট রহস্য। সেই রহস্যের মায়াজাল ভাঙতে ভাঙতে এগিয়ে চলে হোসেনের গল্প। ভিনগ্রহী আগন্তুক শিরোনামের যে গল্পটা হোসেন লিখল, তার সকল রব প্রশংসা করল বন্ধুমহল। আলমগীর বলল, তুই একেবারে ফাটিয়ে দিয়েছিস বন্ধু।
দীর্ঘদিন পর এত ভালো একটা গল্প পড়লাম। ইমপ্রেসিভ। শাওনের মুখে লাগামের বালাই থাকে না, কথা বলতে দিলেই ওর মুখে খই ফোটে। হোসেনের গল্প পড়ে মন্ত্রমুগ্ধ হয়ে অসংযত শাওনও নিজেকে বেশ সংযত করে বলল, তুই শালা তো রাতারাতি তারকা বনে যাবি রে হোসেন, কি গল্পটা এনে লিখেছিস তুই? সত্যি বলছি। মুখরা সমালোচক হিসেবে পরিচিত আড্ডার সাহিত্যবান্ধব বন্ধু মিজানের মুখে হোসেনের প্রশংসা কীর্তন। মিজান বলল, হোসেন, দারুণ একটা গল্প হয়েছে। এটা আমি একটা পরামর্শ দেই, এটাকে তুই ঢাকার সাপ্তাহিক কোনো কাগজে পাঠিয়ে দে। আমি নিশ্চিত ওরা অনায়াসে ছাপিয়ে দেবে। ভাগ্য ভালো থাকলে স্যালামিও পেতে পারিস। মিজানের পরামর্শটা মনে ধরলেও মুখে এক প্রকার উড়িয়ে দিয়েছিল হোসেন। বলেছিল, ধুর, কি সব যে বলিস তোরা, এটা আহামরি কিছুই হয়নি। আসলে ওই অদ্ভুত লোকটা থেকে এই গল্পের মূল উপাদান এসেছে বলেই তোদের কাছে গল্পটাকে ভালো লাগছে। পেছনের গল্পটা না জানলে এটা পড়তে পড়তে তোদের হাই উঠে যেত। কিন্তু তাই বলে ঢাকাইয়া কাগজে লেখা পাঠিয়ে মানিজ্জত খোয়াবো, এমন আহাম্মক আমি নই। হোসেনের কথা শুনে ছ্যাত করে উঠল শাওন। সে নিজে কখনো সোজা কথার সোজা জবাব না দিলেও অন্যজনের বাঁকা কথা সহ্য করতে সে একদম অনাগ্রহী। রাগে অগ্নিশর্মা হয়ে সে বলল, হয়েছে জ্বালা, একটুখানি প্রশংসা পেল আর এখন এমন অভিনয় করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে না জানবার মতোই কচি খোকা তিনি। শাওনের অগ্নিবাণ নিক্ষেপে হস্তক্ষেপ করে মিজান আবার বলে উঠল, আমার পরিচিত এক কাকা আছেন ঢাকায়, ভালো একটা প্রেসে কাজ করেন। শেষবার ঢাকা থেকে কাকার সাথে সাপ্তাহিক পত্রিকা নয়াদিনের অফিসে গিয়েছিলাম। বেশ খাতির যত্ন পেয়েছিলাম সেদিন আমরা। আমার ধারণা, কাকাকে বলা গেলে কাকা তোমার গল্পটা ছাপাবার একটা বন্দোবস্ত করে দিতে পারবেন। শাওনের স্পষ্ট গলা, এত ভালো গল্পটার জন্য কাকা চাচার কাছে ধর্ণা দিতে হবে কেন? ওই পত্রিকার ঠিকানায় আমরা গল্পটা পাঠিয়ে দেখি, ভালো লাগলে ওরা ছাপাবে, ভালো না লাগলে বাদ, অন্য কোথাও দেয়া যাবে। তখন নিরস স্পষ্টবাদী এবং লাগামহীন মুখের অধিকারী হলেও কথাটা খারাপ বলেনি শাওন। আর তাছাড়া অন্য কারো সহায়তায় নিজের যোগ্যতা প্রমাণে বাহাদুরি নেই, একথা হোসেন জানে। সকলের মতামত তাই, আগে গল্পটা সাপ্তাহিক নয়াদিনে পাঠানো হোক, যা হয় হবে। পরদিন সকালে ডাকযোগে হোসেনের গল্পটা ঢাকার নামকরা সাপ্তাহিক পত্রিকা নয়াদিনের ঠিকানা বরাবর পাঠিয়ে দেয়া গেল। এরপর যাপিত জীবনের যাতাকলে সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। বলা নেই কওয়া নেই, একদিন হোসেনের ঠিকানায় একটা চিঠি এসে হাজির। সম্প্রতি সাপ্তাহিক নয়াদিনের সম্পাদক ব্যতীত জীবনে সে কোনোদিন কাউকে কোনো চিঠি লেখেনি। ফলে পৃথিবীতেও এমন কেউ নেই যে হোসেনকে চিঠি লিখতে পারে। নিজের লেখা নিয়ে খুব বেশি আশাবাদী ছিল না বলেই হয়তো নয়াদিনে যে একটা গল্প পাঠানো হয়েছিল এবং তার প্রত্যুত্তরও যে আসতে পারে তা বেমালুম ভুলে বসেছিল সে। চিঠি হাতে নিয়ে যার পণ্যায় বিস্মিত হল হোসেন। হলুদ খামের ওপর খুব স্পষ্ট করে গোটা গোটা অক্ষরে লেখা, আদিত্য আদি, সম্পাদক সাপ্তাহিক নয়াদিন। প্রাপকের ঠিকানায় লেখা তার নাম। স্বপ্ন এত সুন্দর আর এত আকস্মিক হয় কি না জানে না হোসেন। এত নামকরা একটা পত্রিকার সম্পাদক তার নামে চিঠি পাঠিয়েছে, তা যেন হোসেনের কাছে সে মধুর স্বপ্নের মতো। চোখ খুললেই যা হাপিস হয়ে যায়। কিন্তু এই যে হোসেনের সামনে দিয়ে চেঁচাতে চেঁচাতে একটা অটো চলে গেল, দর্জিবাড়ির উঠোনে ওই যে ছেলেমেয়ের দল কি এক দারুণ খেলায় হেসে লুটোপুটি খাচ্ছে, মাথার ওপর দিয়ে সাই করে চলে গেল যে এরোপ্লেন, এসব কিছু একযোগে কিভাবে স্বপ্ন হতে পারে? ওটা স্বপ্ন ছিল না, হোসেন সত্যি সত্যি নয়াদিন সম্পাদকের চিঠি পেয়েছে। চিঠিতে যা লেখা ছিল তা হোসেনের এক জীবনে পাওয়া সবচেয়ে সেরা প্রাপ্তি। সুহৃদ, আপনার ভিনগ্রহী আগন্তুক গল্পটা পড়ে শেষ করলাম। বহুদিন পর চোখ ডুবিয়ে এত দুর্দান্ত একটা রহস্য গল্প পড়া হলো। গল্প ভর্তি যেমন সাসপেন্স আছে, তেমনি আছে পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অসম্ভব ক্ষমতা। আপনার গল্পটা নয়াদিনের আগামী সাময়িকীতে আমরা বিশেষভাবে ছাপাতে চাই। নয়াদিনকে বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নয়াদিনে নিয়মিত লিখবেন এই প্রত্যাশী। আপনার জন্য ছোট্ট একটা উপহার পাঠানো হয়েছে, উপহারটা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন। ধন্যবাদ। আনতে আদিত্য আদি, সম্পাদক সাপ্তাহিক নয়াদিন। চিঠির ভেতরে অন্য একটা খামে মোড়ানো ৫,০০০ টাকা পাওয়া গেল। মিজানের কথা বৃথা যায়নি মোটেও। পত্রিকা অফিস গল্পটার জন্য ভালো অঙ্কের স্যালামিও পাঠিয়ে দিয়েছে। হোসেনের মনে ঈদের দিনের মতো আনন্দ। তার ইচ্ছে করছে দর্জিবাড়ির উঠোনে খেলাধুলায় মজে থাকা ছেলেপিলের দলে মিশে গিয়ে হেসে লুটোপুটি খেতে। আহ, জীবন মাঝে মাঝে এত সুন্দর কেন? মাসখানেক পর হোসেনের ঠিকানায় আরও একটা চিঠি এসে হাজির। প্রেরক আগের জনই, নয়াদিনের সম্পাদক আদিত্য আদি। সুহৃদ, ভালোবাসা জানবেন। আপনি জেনে পুলকিত হবেন যে আপনার ভিনগ্রহী আগন্তুক গল্পটি
ইতোমধ্যেই পত্রিকায় ছাপানো হয়েছে এবং তা আমাদের পাঠকদের বেশ ভালোবাসা কুড়িয়েছে। আপনার পরবর্তী গল্প পড়ার জন্য মুখিয়ে থাকা পাঠকদের অপেক্ষার প্রহর খুব বেশি দীর্ঘ হবে না, এই প্রত্যাশা। আর হ্যাঁ, আপনার যদি সময় হয় তাহলে 9 দিন অফিসে চায়ের নিমন্ত্রণ রইল। কোনো এক হেমন্ত সন্ধ্যায় আমরা ধোয়া ওঠা চায়ের কাপ হাতে দারুণ গল্প আড্ডায় মেতে উঠব। ধন্যবাদ আনতে আদিত্য আদি, সম্পাদক, সাপ্তাহিক 9 দিন। হোসেন যেন এক ঘোর লাগা সময়ের আবেষ্টনীর মাঝে বন্দী হয়ে পড়েছে। তার উদাসী উচ্ছন্নে যাওয়া সময়গুলো এভাবে প্রাণ ফিরে পাবে, এভাবে সেগুলো চাঞ্চল্যে ভরে যাবে, তা এখন হোসেনের কাছে রূপকথার মতো মনে হয়। হোসেনের প্রকাশ ব্যাকুল আনন্দ ছুঁয়ে গেছে তার আড়ার বন্ধুদেরও। ঠোঁটকাটা শাওন ব্যগ্র কণ্ঠে বলল, যা বলেছিলাম তাই হলো। হোসেন মিয়া এখন তারকা খ্যাতির পথে আরও এক ধাপ আগাইয়া গেল। 9 দিনের সম্পাদক চিঠি লিখে চায়ের নিমন্ত্রণ দেয়। কি সৌভাগ্য তোর! বড় হয়ে আমাদের ভুলে যাসনি বন্ধু। হোসেন বলল, কিন্তু আদিত্য আদি সাহেব কি উদ্দেশ্যে আমাকে নিমন্ত্রণ জানালেন তা পরিষ্কার বোঝা গেল না। তোর কি মনে হয় মিজান? মিজান তার স্বভাবসুলভ গাম্ভীর্য চেহারায় আরও প্রকট করে শার্টের কোণো দিয়ে চশমার কাজ পরিষ্কার করতে করতে বলল, একদম সহজ। এরা বিনা উদ্দেশ্যে খাতির জমাতে কাউকে ডেকে নেয় না। ওদের সময়গুলো অত সস্তা নয়। কিছু একটা উদ্দেশ্য তো আলবত আছে। আমি মনে হয় বুঝতে পারছি কিছুটা। মিজানের পর্যবেক্ষণের উপরে সকলের গভীর আস্থা আছে। মিজান কোনো বিষয়ে কোনো মন্তব্য করবে, কিন্তু তার পেছনে যথেষ্ট যুক্তি, যথেষ্ট তথ্য উপাত্ত থাকবে না, তা কখনো হতে দেখা যায়নি। শাওন তাকে যত হেসে উড়িয়ে দিক, মনে মনে সকলে, এমনকি শাওনও মিজানের পর্যবেক্ষণ লব্ধ উপলব্ধি এবং মতামতকে শ্রদ্ধা করে। বুঝতেই যখন পারছিস, পেটের ভেতরে আটকে রেখেছিস কেন, বলে ফেল না শুনি। শশব্যস্ত হয়ে মিজানের দিকে তীক্ষ্ণ কথার বাণ ছড়ে দিল ধৈর্যহারা প্রকৃতির শাওন। শাওনের এই প্রকৃতির সাথে সবাই পরিচিত বলে ওর এমন চাচাছোলা কটাক্ষ আর তির্যক মন্তব্যে কেউ তেমন গা করে না। আমার ধারণা ওরা হোসেনকে পত্রিকার কাজে নিয়োগ দিতে চায়। হতে পারে হোসেনের অনবদ্য গল্পটা পড়ে তাদের ধারণা হয়েছে এমন ধাঁচের গল্প যে লিখতে পারে তাকে দিয়ে অনায়াসেই পত্রিকার ব্যাপক কাজ করানো যাবে। নয়তো একজন নবীন লেখককে এত বড় একটা পত্রিকার সম্পাদক যেচে নিমন্ত্রণপত্র পাঠাবেন, এটা কল্পনাতীত। এটা গুরুজি রবীন্দ্রনাথ, ওস্তাদজি মুস্তফা আলীর বেলাতেও ঘটেনি, বলল মিজান। কাজকর্ম বলতে কেমন ধারার কাজকর্ম? পাশ থেকে জিজ্ঞেস করল হাবিব। তোরা আবার ভাবিস না যেন হোসেনকে চা আনা নেয়ার কাজে যোগ দিতে বলবে ওরা। প্রতিভার মূল্যায়নে এতটা কৃপণ ওরা নয়। যোগ্য লোক পেলে ওরা মাটিতেও কামড় দেয়। কাজ বলতে আমি বোঝাতে চেয়েছি, এই যেমন ধর পত্রিকার জন্য ফিচার লেখা, বিশেষ সংখ্যাগুলোর জন্য গল্প লেখা, দরকার হলে মাঝে মধ্যে অন্যদের লেখায় কলম চালানো, এই আর কি। তা তো বেশ ভালো কাজ। তাহলে এটা হলো আমাদের হোসেন মিয়ার তো কপাল খুলে যায়। হে হে হে, কাজ 9 দিন পত্রিকায় কাজ করবে হোসেন? যে পত্রিকায় লেখা প্রকাশ করার জন্যে কত ডাকাবোকো লেখকেরা দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করে থাকে, সেই পত্রিকার একজন হয়ে উঠবে হোসেন? সত্যি কি আদিত্য সাহেবের মনে এমন কোনো অভিপ্রায় আছে হোসেনকে ঘিরে? এমন ঘোর লাগা সময় আসলে ঘুমানো যায় না। হোসেনেরও ঘুমানোর তাড়া নেই। মানুষের জীবনে এরকম রাত খুব বেশি আসে না। যখন আসে তখন সেগুলোকে উপভোগ করে কাটাতে হয়। সময়টাকে উপভোগ করতে গিয়েই হোসেনের চোখ থেকে ঘুম পালিয়েছে। এমন হিমধরা হেমন্ত নিশীথে ধরনের বুকে আর কেউ বুঝি জেগে নেই, একা হোসেন ছাড়া। আজ রাতে আর কারো জীবনে কি আনন্দের কোনো উপলক্ষ আসেনি যা তার চোখের ঘুম কেড়ে নেবে, যা তাকে ভাসিয়ে দেবে অনাবিল আনন্দ স্রোতে? হোসেনের ভাবনায় ছেদ পড়ে। পাশের ঘর থেকে কাশির শব্দ শোনা গেল মাত্র। গায়ে শাল জড়িয়ে হোসেন এস্তপায়ে শব্দটার অকুলস্থল দিকে হেঁটে গেল। আলতো করে ভিজে দেয়া ঘরের কপাট, নিস্তেজ হয়ে আসা একটা মোমের শরীর থেকে বিচ্ছরিত মৃদু আলো ঘরটাকে রহস্যময় করে তুলেছে। ওই আলোতে এক নারী ছায়ামূর্তি হোসেনের দৃষ্টিগোচর হয়। জায়নামাজে বসে আছেন হোসেনের মা জাহানারা বেগম। হোসেন দরজায় ঠকঠক শব্দ করে 2 বার। হোসেন, মৃদু গলায় জিজ্ঞেস করেন জাহানারা বেগম। হ্যাঁ মা, আমি। তুমি জেগে আছো? হ্যাঁ বাবা, ভেতরে আয়। হোসেন ভেতরে এলো। জাহানারা বেগম মোমবাতির প্রায় নিভে যাওয়া আগুন থেকে একটা কুপি বাতি ধরালেন। এতক্ষণের আলো আধারি ভাবটা কেটে গিয়ে ঘরময় এখন সফেদ আলোর ছড়াছড়ি। ঘুম আসনি কেন? পুনরায় জিজ্ঞেস করেন জাহানারা বেগম। ঘুম আসছিল না। ভোরের ট্রেন ধরা লাগবে তা ভুলে গেলি বাবা? কই ভুলিনি তো। ভুলে না গেলে তো ঘুমানোর কথা।
ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে ট্রেন ধরা যায়? ও তুমি ভেবো না তো মা, ভাবছি আর ঘুমাবো না আজ। কটা বাজে এখন? 3টে। রাত তো শেষ হয়ে এলো প্রায়, আর ঘুমিয়ে কাজ নেই। জাহানারা বেগম খাটে উঠে বসেন। হোসেন মায়ের কোলে মাথা রেখে বলল, জানো মা, আগামীকালের দিনটা আমার জীবনের পরম আকাঙ্ক্ষিত একটা দিন হয়তো। ওই যে পত্রিকাটার কথা তোমায় বললাম, পুরো দেশে ওদের বেশ নামডাক, যার তার লেখা ওরা ছাপায় না। বাঘা বাঘা লেখকেরাও ওই পত্রিকায় জায়গা পেতে হিমশিম খায়। সেই তারাই আমার লেখাটা বেশ উৎসাহের সাথে ছাপালো। শুধু কি তাই, ভালো অঙ্কের সম্মানিত দিলই, সাথে তাদের অফিসে চায়ের দাওয়াত। ভাবো তাহলে কেমন কদর পেয়েছি আমি। জাহানারা বেগম অস্ফুট স্বরে বললেন, আলহামদুলিল্লাহ, সম্মান দেওয়ার মালিক কেবলই আল্লাহ। তো তুই কি আনন্দে আত্মহারা হয়ে ঘুমোতে পারছিস না বাবা? তা যা বলেছ তুমি মা, আনন্দে আত্মহারা, হা হা হা, একদম ঠিক। আনন্দে আত্মহারা হয়ে আছি বলেই আমার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে। আমার মনে হয় কি জানো, আজ রাতে পৃথিবীতে আমি ছাড়া আর কারো মনে আনন্দ নেই, আর কারো জীবনে আনন্দের কোনো উপলক্ষ নেই। পৃথিবীর সব আনন্দ, সব রং আজ কেবল আমার জন্যই বরাদ্দ। ছেলের আনন্দ দেখে জাহানারা বেগমের চোখে পানি এসে যায়। বাপমরা ছেলেটা কত দ্রুতই না বড় হয়ে গেল। হোসেনের বেড়ে ওঠার পেছনে জাহানারা বেগমের যে সংগ্রাম আর সংযমের গল্প আছে, সেই গল্পটা তার গল্প লিখিয়ে ছেলে লিখবে কোনোদিন? আজ তার নাম ডাক চারদিকে। যখন সে অনেক বড় হবে, তখন কি সে তার বুড়ো মাকে, যে নিজের সবটা দিয়ে তাকে আগলে রেখেছিল, শত ঝড় ঝঞ্ঝাটে, মনে রাখবে? না রাখলেও কি বা হবে? প্রাপ্তির আশায় বাবা মায়েরা সন্তান মানুষ করে না। বাবা মায়ের ভালোবাসাগুলো হয় নিঃস্বার্থ, নির্লোভ আর নির্ঝঞ্ঝাট। ঘরে একটা চাপা স্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। জাহানারা বেগম ছেলের মাথায় হাত বোলাচ্ছেন পরম মমতায়। নীরবতা ভেঙে হোসেন বলল, আচ্ছা মা, তুমি কেন জেগে আছো এখনো? স্মিত হেসে জাহানারা বেগম বললেন, ছেলের আনন্দের দিনে মায়েরও তো আনন্দ হয়, তাই না বাবা? তা হয়, কিন্তু জায়নামাজের দিকে তাকিয়ে হোসেন জিজ্ঞেস করল, তুমি এত রাতে সালাত পড়ছিলে? হ্যাঁ, তোর জন্য দোয়া করছিলাম আল্লাহর কাছে। বেশ তো, কি বলছিলে আল্লাহকে? বলছিলাম, আগামীকাল তুই যে উদ্দেশ্যে যাচ্ছিস, তাতে যদি তোর জন্য কল্যাণ থাকে, তবেই যেন তোর ওখানে মন টেকে। যদি তোর জন্য কল্যাণ না থাকে, তবে তোর মনটাকে যেন আল্লাহ ওখান থেকে ফিরিয়ে দেন। জাহানারা বেগমের অদ্ভুতরে দোয়ার কথা শুনে মনে মনে হাসল হোসেন। সে ভাবে, আমার আবার ওখানে মন টিকবে না? কত আরাধ্য সে জগৎ, কত দীর্ঘ রজনী তপস্যা করলে ও জগতে ঠাঁই পাওয়া যায়। এমন স্বপ্ন আর সৌভাগ্যকে পায়ে ঠেলবে এতটা আহাম্মক হোসেন নয়। কাকে চাই? দারোয়ানের মতো একজন এক প্রকার তেড়ে সে প্রশ্নটা করল হোসেনকে। আমি নয়াদিনের সম্পাদক আদিত্য আদি সাহেবের সাথে দেখা করতে এসেছি। কি নাম? মোহাম্মদ হোসেন। ওই যে বেঞ্চিটা দেখছেন, চুপচাপ ওখানে গিয়ে বসে পড়ুন। ভেতর থেকে ডাক আসলে আমি বলবো। শাসনের সুরেই কথাগুলো বলল লোকটা। বলে অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারল না। নতুন আর এক আমাদমের আগমন দেখে ওদিকে ছুট লাগাতে হলো তাকে। তাকেও প্রশ্ন করল, কাকে চাই? লোকটার কাচুমাচু উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তাকেও আগের বেঞ্চিটা দেখিয়ে দিয়ে অপেক্ষা করতে বলা হলো। খানিক বাদে এক প্রকার ছুটে এলো সেই লোকটা। আপনাদের মধ্যে হোসেনকে? হোসেন দাঁড়িয়ে বলল, আমি। এবার দারোয়ান লোকটার চেহারায় কোনো রূঢ়তা লক্ষ্য করা গেল না, বরং তার বদলে রয়েছে সীমাহীন শ্রদ্ধা আর আনুগত্যের ছাপ। কণ্ঠেও নেই খানিক আগের সেই কাঠিন্য। দুঃখিত স্যার, আপনাকে এতক্ষণ বসে থাকতে হলো। আদি স্যার আপনাকে ভেতরে নিয়ে যেতে বললেন। মুহূর্তের ব্যবধানে একই লোকের দুরকম আচরণে খানিকটা ঘাবড়ে গেল হোসেন। মানুষটার চোখেও এখন লজ্জা আর অনুশোচনার আবহ দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, অপেক্ষা করতে আমার ভালোই লাগে। জগতের কারো কারো কাছে অপেক্ষা জিনিসটা যে সত্যি উপভোগের, তা বোঝা নয়াদিন অফিসের এই দারোয়ানের সাধ্যের বাইরে। সুতরাং হোসেনের কথাটা তার কাছে দরকারি, বিনয় এবং এক প্রকার অদরকারি ভনিতা বলেই মনে হলো। ফলে ঠোঁটের কোণে একটা মিথ্যে হাসি আনবার ব্যর্থ প্রচেষ্টার মাঝে যা স্পষ্ট হয়ে ধরা দিল, তা হলো এই হোসেনের কথায় লোকটা একটুও পুলকিত হতে পারেনি। আসুন আসুন মিস্টার হোসেন, আপনার সাথে দেখা করবার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। কথাগুলো বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এক সুদর্শন ভদ্রলোক। তার সৌম্য শান্ত চেহারার মাঝে সত্যিকার আনন্দের ঝিলিক দেল খাচ্ছে। তার চোখের দৃষ্টিতে ভনিতাবিহীন অপেক্ষার অবসানের আবহ। না, ভুল জায়গায় এসে পড়েনি হোসেন। একটা চেয়ার টেনে বসতে বসতে হোসেন বলল, ধন্যবাদ।
কি খাবেন বলুন, চা না কফি? যে কোনো একটা কিছু হলেই হবে, না হলেও সমস্যা নেই, কিন্তু মাই প্লেজার, কিছু একটা তো হওয়া চাই। তা না হলে যে আমার নিমন্ত্রণপত্রের যথার্থতা বজায় থাকলো না। আমরা তো ধোয়া ওঠা কাপ হাতে নিয়ে আড্ডায় মেতে উঠবার শর্তে আবদ্ধ। এতখানি বিগলিত বিনয়ে হোসেন সত্যি মুগ্ধ হল। সে বসে আছে দেশের অন্যতম প্রধান সাপ্তাহিক পত্রিকা নয়াদিন সম্পাদকের সামনে। বাইরে আরও কত মানুষ উন্মুখ হয়ে আছে তার সাথে একটু দেখা করার জন্য। সে মানুষটা চিঠিতে লেখা নিতান্ত অনুল্লেখযোগ্য কথাটাও মনে রেখে দিয়েছেন ভেবে যার পণ্যায় অভিভূত হল হোসেন। ফোন করে 2 কাপ কফির কথা বলে হোসেনের দিকে তাকালেন আদি সাহেব, মুখে তার সহজাত স্মিত হাসি। আপনাকে দেখে আমি কিন্তু বেশ অবাকই হয়েছি বলা চলে। তাকে দেখে অবাক হওয়ার কি কারণ থাকতে পারে সেটা হোসেন বুঝতে পারল না। তবে কি তার কোনো আচরণ খুবই অপ্রত্যাশিত ঠেকেছে আদি সাহেবের কাছে? হোসেন অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে আদি সাহেব বললেন, তেমন কিছু না। আসলে আপনার গল্পটা পড়ে আমি এতখানি মুগ্ধ হয়েছি। আমার ধারণা ছিল আপনি হয়তো কোনো বয়স্ক লোকটোক হবেন, কিন্তু আপনি দেখছি একেবারে তাগড়া জোয়ান। হা হা হা। আমি যতখানি অবাক হয়েছি, খুশি হয়েছি তার চেয়ে বেশি। আমাদের আজকালকার তরুণদের লেখার মাঝে প্রাণ পাই না, কেমন যেন খাপছাড়া অগোছালো ধরনের। আর সবাই তো সম্মিলিতভাবে একই ধারার গল্প উপন্যাস লিখবার পণ করেছে বলা যায়। তরুণদের নিয়ে আমার এই নিরাশার সময়ে আপনার মতো একজন তরুণের আবির্ভাব দুঃখের গহ্বর থেকে আমাকে অনেকটাই টেনে তুলেছে। তরুণরা এখনও যে অসাধারণত্ব উপহার দিতে পারে, মেয়ে যাও আমার সে বিশ্বাসের পুনর্জাগরণ হলো আপনাকে দেখে। আজ হোসেনের বারবার বিস্মিত হবার দিন। এতটা মূল্যায়ন সে স্বপ্নেও আশা করেনি। সেই প্রথম চিঠি প্রাপ্তির দিন থেকে আজ অবধি সে যেন এক নিঃসীম স্বপ্নলোকের যাত্রী হয়ে চলেছে। কফি চলে এলে আদি সাহেব হোসেনকে কফি নেওয়ার অনুরোধ করেন। কফিতে চুমুক দিতে দিতে তিনি বললেন, আমার দুর্ভাগ্য যে আপনাকে আমি এত দেরিতে আবিষ্কার করলাম। আগে কোন পত্রিকায় লিখেছেন আপনি? হোসেন সলজ্জ চেহারায় বলল, আসলে আমি এর আগে অন্য কোথাও লিখিনি কখনো। চোখজোড়া কপালে উঠে গেল নয়াদিন সম্পাদকের। দৃষ্টি যে তার কোন দিগন্তে এগিয়ে স্থির হয়ে গেল তা বোঝা গেল না। তার বিশ্বাস হচ্ছে না যে হোসেন এর আগে অন্য কোথাও লেখালেখি করেনি। তিনি বিস্ময় জড়ানো কণ্ঠে বললেন, মাই গুডনেস, আপনি এর আগে কোথাও লেখেননি? জি না। আইসি, আপনি তো আস্ত একটা আশ্চর্য মানুষ ভাই। মানে সত্যি বলছি, আমার এখন মনে হচ্ছে আপনার ভিনগ্রহী আগন্তুক গল্পটার চরিত্রের মতো আপনিও অন্য কোনো গ্রহ থেকে টুস করে এখানে এসে পড়েছেন। আই এম টোটালি এস্টোনিশড। হোসেন নির্বাক, মুগ্ধ শ্রোতা হয়ে শুনে যায় নয়াদিন সম্পাদকের কথা। তার মানে নয়াদিনেই আপনার প্রথম লেখা ছাপা হয়েছে? জি। অ্যামেজিং। সম্মুখে উপবিষ্ট নয়াদিন সম্পাদকের চোখে মুখে গভীর উত্তেজনার ছাপ। হাজারো মানুষের কাছে যা স্বপ্নে অতীত, আপনার জীবনে তা সহজ বাস্তবতা। কথা আড্ডায় বিস্ময় পর্ব পার হয়ে যায়। বেলা গড়িয়ে তখন সন্ধ্যা হয় অবস্থা। হোসেন বলল, নয়াদিন পত্রিকা এবং তাদের বদান্যতার কথা অনেকদিন মনে থাকবে আমার। স্মৃতিটুকু জীবনের আনন্দ হিসেবে জমা রেখে দেব। হোসেনের কথার সুরে বিদায়ের আভাস পেয়ে আদি সাহেব বললেন, কিন্তু মিস্টার হোসেন, নয়াদিন তো আপনার সাথে সেই আনন্দ স্মৃতিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে চায়। ধরফর করে ওঠে হোসেনের বুক। মনে হলো সেই আকাঙ্ক্ষিত মুহূর্তের একেবারে সন্নিকটে দাঁড়িয়ে হোসেন। হাত বাড়ালেই ছুঁতে পাবে স্বপ্ন, যে স্বপ্ন আকাশের নীলের মতোই অসীম, ঝর্ণার জলের মতোই নির্ঝর। কিন্তু হোসেন হাত বাড়ায়, নয়াদিনের বাড়ানো হাতকে স্পর্শ করে স্বপ্নের দুনিয়ায় পদার্পণ করাই তার ইচ্ছে। আপনি সম্ভবত বুঝতে পারেননি, যা হোক খোলাসা করে বলা যাক, আপনার ভিনগ্রহী আগন্তুক গল্পটা পড়ে আমরা মানে নয়াদিন পরিবার সত্যিকার অর্থে বিমোহিত হয়েছি। এমন চমৎকার বর্ণনা শৈলীতে ভরপুর এত দুর্দান্ত গল্পের দেখা হররোজ মেলে না। আমরা বেশ অনেকদিন থেকে একজন সম্পাদকের খোঁজে আছি, যিনি নয়াদিনের একটা বিরাট অংশের দায়িত্ব নিতে সক্ষম। দায়িত্বটা পুরোপুরি লেখালেখি নির্ভর। যোগ্যতা হিসেবে তাকে অবশ্যই সৃজনশীল চিন্তার অধিকারী এবং ভালো লিখিয়ে হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক খুঁজে টুজেও আমরা এমন কাউকে পাইনি যার উপর নয়াদিন নির্ভর করতে পারে। গল্পটা ভালো লেখা তো অনেকেই লেখে মিস্টার হোসেন, কিন্তু সম্পাদকের টেবিলে থাকা আমাদের মতো মানুষগুলোই জানে ওসব লেখার কতখানি সত্যিকার লেখা হয়ে ওঠে। কিন্তু আপনার গল্পটা পড়বার পর থেকে আমার মনে হয়েছে ইউ আর দ্য পারসন উই আর লুকিং ফর। আপনাকে নিয়ে আমাদের এখানে 2 দফা বৈঠক হয়েছে। আপনার গল্পটার শক্তির জায়গা, কাহিনী বিন্যাসে আপনার মুন্সিয়ানা এবং গল্পের ভাষা নির্মাণে আপনার যে শিল্পমন, তার সবিস্তার ব্যাখ্যা আমি সকলের কাছে পরিষ্কার করেছি।
আপনার লেখাটাকে আতশ কাচের নিচে অনেক যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনাকে চায়ের নিমন্ত্রণ জানিয়ে পত্র লেখা হয়েছে। কিন্তু হোসেনকে থামিয়ে দেন নয়াদিন সম্পাদক। স্মিত হেসে তিনি বলেন, আমি জানি আপনি এখন কি বলবেন। আপনার একটা মাত্র গল্প পড়ে নয়াদিনের মতো এমন তুখোড় জনপ্রিয় একটা পত্রিকা এই উপসংহারে কিভাবে আসতে পারে যে আপনি এই কাজের উপযুক্ত, তাই তো? চুপ করে থাকে হোসেন। নীরবতাকেই সম্মতির লক্ষণ ধরে নিয়ে তিনি পুনরায় বলেন, না, নয়াদিন এমন কাঁচা কাজ কখনোই করবে না মিস্টার হোসেন। নয়াদিন বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকটা সাহিত্য পত্রিকার মধ্যে অন্যতম। এমন একটা পত্রিকায় কারো একটা লেখা পড়ে তাকে এত বড় পদে এনে বসিয়ে দেবে, এমন দুর্মতি নয়াদিন কর্তৃপক্ষের হয়নি। আলোচনাটা এবার জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে। আদি সাহেব কেবল দেখতেই সুদর্শন নন, গুছিয়ে কথা বলাতেও তিনি বেশ সিদ্ধহস্ত। শ্রোতাকে মুগ্ধ করে রাখবার একটা সম্মোহনী শক্তি আছে তার গলায়। নয়াদিন বেশ যোগ্য লোককে বসিয়েছে তাদের সর্বোচ্চ পদে, হোসেন ভাবে। মিস্টার হোসেন, হোসেনের ভাবনায় ছেদ পড়ল আদি সাহেবের কথায়। আপনি সম্ভবত বুঝতে পারছেন যে নয়াদিন পত্রিকা আপনাকে একটা দুর্দান্ত কাজের সুযোগ দিতে চায়, যা আপনার প্রতিভাকে বিকশিত করার কাজে সহায়ক হবে। তবে এর জন্যে আপনাকে আরও একটু পরিশ্রম করতে হবে। যেমন? জানতে চাইল হোসেন। খানিকটা নড়ে চড়ে বসলেন আদি সাহেব। পাশে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পানি গিলে নিয়ে বললেন, সামনের নারী দিবসকে কেন্দ্র করে আমাদের একটা বড় প্রজেক্ট আছে। প্রজেক্টটির নাম মহিয়সী। আমাদের দেশে যারা নারী মুক্তির আন্দোলনে নিরলস কাজ করে যাচ্ছেন তাদের জীবনকে তুলে ধরাই ওই প্রজেক্টটির মূল লক্ষ্য। কিন্তু আমার কাজ কি হবে এখানে? আপনার কাজ খুব সহজ মিস্টার হোসেন। আপনার সত্তার সাথেও তা ভীষণভাবে যায়। দুঃখিত, আমি বুঝতে পারলাম না ঠিক। হো হো করে হেসে উঠলেন আদি সাহেব। হাসতে হাসতে বললেন, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আপনার জায়গায় আমি হলেও হয়তো বুঝতাম না। যা হোক, আর কোনো ভূমিকা নয়, আমরা সরাসরি কাজের কথায় ঢুকে পড়ি। আপনি যে ভালো গল্প লেখেন তা আপনার গল্পটা পড়েই আমরা নিশ্চিত হয়েছি। তবে নয়াদিনে কাজ করতে হলে আমাদের জন্য আপনাকে আরও একটা গল্প লিখতে হবে। এবারের গল্পের প্লট আমরাই আপনাকে দিয়ে দেব। এটাকে ঠিক প্লট বলা যায় না, যদিও বলতে পারেন কাহিনী বিন্যাসের একটা প্রাথমিক সূত্র। আপনাকে সেই সূত্র ধরে আগাতে হবে এবং লিখতে হবে একটা পূর্ণাঙ্গ গল্প। ধরে নিতে পারেন ওটাই আপনার কাজের ফাইনাল ইন্টারভিউ। ওটাতেও যদি আপনি নয়াদিনকে সন্তুষ্ট করতে পারেন, ইউ আর রেডি টু কংগ্রাচুলেট ইউ হিয়ার। স্বপ্নটাকে যতটা সহজলভ্য মনে হয়েছিল প্রথমে, সেটা আসলে ততটা সহজ নয়। কিন্তু হোসেন দমে যাওয়ার পাত্র না। এতদূর এসেও ব্যর্থ মনোরথে ফিরে যাবে তা হতে দেয়া যায় না। আর একটা গল্পই তো তারা চাইল কেবল। গল্প লিখতে হোসেনের ভালোই লাগে। ডায়েরিতে কত কত গল্প লিখে ডায়ার বন্দি করেছে সে। জ্যোৎস্নার গল্প, জোনাকিয়ার ঝিঝি পোকার গল্প, তারাদের গল্প, নীল আকাশের গল্প, কি নিয়ে গল্প লেখেনি সে? ঠিক আছে, নয়াদিনের এই প্রস্তাবে আমি রাজি আছি। মুহূর্ত বাদে আদি সাহেবের চোখের দিকে তাকিয়ে কথাটা বলল হোসেন। ধন্যবাদ। আমি জানতাম আপনি দ্বিমত করবেন না। একজন জাত গল্পকার মানুষ গল্প লিখবার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেই না। আর অনেক গল্প হয় দুজনের মাঝে। হোসেনকে বুঝিয়ে দেওয়া হয় গল্প লিখবার প্রাথমিক সূত্র। সুলেখা সাথী নামের একজন পরিচিত নিবেদিত প্রাণ নারী আন্দোলনকর্মীকে ঘিরে রচিত হবে মহিয়সী নামের গল্পটি। কিন্তু যাকে ঘিরে রচিত হবে গল্প, তার সম্পর্ক তো হোসেনের জানা থাকা চাই। সে বন্দোবস্ত নয়াদিন পত্রিকা করে দেবে। মিস সুলেখা সাথীর বাসায় আগামীকাল এবং তার পরের দিন হোসেন যাবে এবং গল্পের জন্য যতখানি তথ্যের রসদ দরকার সবটা সুলেখা সাথীর মুখ থেকেই শুনে নেবে সে।